আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। দেখো, আগের যে ক্লাসগুলো আমি নিয়েছিলাম সেই ক্লাসে আমি তোমাদের একটি গুরুত্বপূর্ণ কবিতা পড়িয়েছি এবং আগের ক্লাসে সেই কবিতাটি শেষ করে ফেলেছি। তোমাদের আমি জানিয়েছিলাম যে আগামী যে ক্লাস নেব সেই ক্লাসে আমি তোমাদের একটি নতুন টপিক পড়াবো, যার নাম বাংলা সাহিত্যের ইতিহাস। ঠিক আছে, চলো তাহলে সেই টপিক নিয়ে আমরা একটু আলোচনা করি। তবে শোনো, এর আগের যে ক্লাসগুলো আমি তোমাদের নিয়েছি সেটা একটি কবিতা পড়িয়েছিলাম, তাতে সেই কবিতাটি বেশ মজাদার এবং ইন্টারেস্টিং, শুনতেও বেশ ভালো লেগেছিল, বুঝতেও পেরেছো মনে হয় তোমরা সকলেই। ঠিক সেই রকম সাহিত্যের ইতিহাসও যদি মন দিয়ে শোনো তাহলে খুবই ভালো লাগবে এবং এটি যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং কঠিনও বলতে পারো। দেখো, গদ্য পদ্য সবাই পড়ে মুখস্থ করে মানে বুঝতে পারে, কিন্তু সাহিত্যের ইতিহাস যদি ঠিকভাবে না বোঝো বা না শোনো তাহলে বোঝা একটু শক্ত। এই ক্লাস প্রথমত যদি সামনাসামনি নিতাম, ক্লাস 7 মধ্যে তোমরা থাকতে, তোমাদের সামনে যদি এই ক্লাসটি নেওয়া হতো তাহলে আরও সুবিধা হতো তোমাদের বুঝতে। দ্বিতীয়ত, এই ক্লাসটি যদি আমি হোয়াইট বোর্ডের ডায়াগ্রাম সহ যদি বোঝাতাম তাহলে হয়তো আরও বেশি সুন্দর হতো, বুঝতে আরও সুবিধা হতো তোমাদের। কিন্তু যাই হোক, আমি যেরকমভাবে বোঝাচ্ছি তোমরা মন দিয়ে শোনো। আমি আপ্রাণ চেষ্টা করব যেন তোমরা খুব সহজেই এবং সুন্দরভাবে বুঝতে পারো, সেই চেষ্টাই আমি করব, সেরকমভাবেই বলার চেষ্টা করব। আমি আশা রাখবো তোমরা মন দিয়ে শুনবে। দেখো, আমাদের টপিক হলো বাংলা সাহিত্যের ইতিহাস। এই সাহিত্যের ইতিহাস পড়ার আগে তোমাদের কাছে আমার একটা প্রশ্ন হলো, সাহিত্য কাকে বলে? আমরা সাহিত্য তো অনেক ছোটবেলা থেকেই পড়ছি, প্রত্যেক সাবজেক্টের একটি করে ডেফিনেশন থাকে, ঠিক সেই রকম সাহিত্যেরও আছে। তাই আমার জিজ্ঞাসা হলো, সাহিত্য বলতে আমরা কি বুঝি বা সাহিত্য কাকে বলে? বেশ, ঠিক আছে, সাহিত্যের উত্তর আমি পরে বলছি। সাহিত্য কাকে বলে এই নিয়ে আমি পরে আলোচনা করছি, কিন্তু তারও আগে তোমাদের আরেকটি বিষয় জানতে হবে, যেটা হলো আমরা যে ভাষায় কথা বলছি তার নাম হলো বাংলা ভাষা। তো তোমাদের জানা প্রয়োজন বাংলা ভাষা কিভাবে সৃষ্টি হলো বা বাংলা ভাষার উৎপত্তি কিভাবে হয়েছে। আমাদের মাতৃভাষা হলো বাংলা, আমরা সকাল থেকে ঘুমোতে যাওয়া পর্যন্ত সর্বত্রই বাংলা ভাষায় কথা বলছি। তো আমরা এটা জানবো না যে আমাদের মাতৃভাষা বাংলা কোথা থেকে এলো, কিভাবে সৃষ্টি হলো, তার জন্ম কোথায় বা কী? আমাদের অবশ্যই জানার প্রয়োজন। তোমরা যখন এই ক্লাস 11-এ ভাষাতত্ত্ব পড়বে, সাহিত্যের ইতিহাস পড়ার পর যখন আমি তোমাদের ভাষাতত্ত্ব পড়াবো, ভাষা নিয়ে যখন আলোচনা করব, তখন বাংলা ভাষার সৃষ্টি কিভাবে হলো তখন আরও বিস্তারিত আলোচনা করব। কিন্তু আমার মনে হয় সাহিত্যের ইতিহাস পড়তে গেলে আমি যেমন বললাম সাহিত্য কাকে বলে জানতে হবে, ঠিক সেই রকম তারও আগে তোমাদের জানতে হবে ভাষা, অর্থাৎ আমাদের বাংলা ভাষা কিভাবে সৃষ্টি হলো। দেখো, আমি ঠিক একটু গল্পের মতো তোমাদের বলার চেষ্টা করছি, তোমরা একটু মন দিয়ে শোনো আর মনে রাখবে এটি খুবই গুরুত্বপূর্ণ।
ভবিষ্যৎ জীবনে তোমাদের অবশ্যই কাজে লাগবে। ঠিক আছে, চলো তাহলে শুরু করি। আমাদের প্রথমে জানতে হবে ভাষা কি। আমাদের প্রথম জানতে হবে ভাষা কি। যদি তোমাদের জিজ্ঞেস করা যায় বলো তো ভাষা কাকে বলে, তাহলে আমরা সকলেই বলবো ভাষা হলো ভাব প্রকাশের একটি মাধ্যম। তাহলে কি বললাম? ভাষা হলো ভাব প্রকাশের একটি মাধ্যম। একদম ঠিক। বা আবার অন্যরকমভাবে যদি বলতে পারো, বাকযন্ত্র থেকে উচ্চারিত সুগঠিত বাক্য প্রণালীকেই বলা হয় ভাষা, বা ভাব প্রকাশের মাধ্যমকে বলা হয় ভাষা। ঠিক আছে, ভাষা আমরা জানলাম। তো এবার বলি, আমাদের এই ভাষা বাংলা, আমরা বাংলা ভাষায় কথা বলি। তাহলে প্রথমে বললাম ভাষা হলো ভাব প্রকাশের একটি মাধ্যম। আমরা কোন ভাষায় কথা বলছি? আমরা বাংলা ভাষায় কথা বলছি। তাহলে আমাদের এই বাংলা ভাষা কিভাবে সৃষ্টি হলো? তাহলে কিভাবে সৃষ্টি হলো জানতে হলে আমাদের অনেক অনেক আগে চলে যেতে হবে। ভাষা বংশে আমাদের গিয়ে পৌঁছাতে হবে। তার পূর্ব পুরুষদের, যেমন বংশের আমার পরিচয় জানতে গেলে আমার বাবার পরিচয় জানতে হবে, আমার বাবার পরিচয় জানতে হলে আমার দাদুর পরিচয় জানতে হবে, আমার দাদুর পরিচয় জানতে হলে তারও আগে আগে আগে, এরকমভাবে বংশ পরম্পরায় আমাদের এগিয়ে গিয়ে পরিচয়টা পাওয়া যাবে। ঠিক সেই রকমভাবেও আমরা ভাষার পূর্বপুরুষদের কথা জানব, তবে আমরা বুঝতে পারবো আমাদের এই বাংলা ভাষা কিভাবে সৃষ্টি হলো। দেখো, আমাদের এই পৃথিবীতে মোটামুটি 4000 ভাষা আছে। আমাদের এই পৃথিবীতে আনুমানিক প্রায় 4000 ভাষা আছে। আর ওই 4000 ভাষার বেশ কতগুলো ভাষা বংশ আছে। মোটামুটি 22টি ভাষা বংশ আছে আমাদের। তাহলে আমি কি বললাম? আমাদের এই পৃথিবীতে আনুমানিক 4000 ভাষা আছে। আর ওই 4000 ভাষাগুলিকে আমরা কতগুলো ভাষা বংশে ভাগ করেছি। তো মোটামুটি 22খানা বা 22টি ভাষা বংশ আছে। সেই ভাষা বংশগুলির আমি নাম বলছি, একটু মন দিয়ে শোনো। মোটামুটি কয়েকটির নাম বলছি, একটু মন দিয়ে শোনো। আর আমি আজকে যা বলবো ভাষার পরিচয়, ভাষার সৃষ্টি, এই নিয়ে একটি সুন্দর আমি ছক তৈরি করে দিয়েছি। সেই ছকটি তোমরা ফলো করো, আর আমি যেটা বলছি সেটা শোনো, তাহলে আরও বেশি বুঝতে সুবিধা হবে তোমাদের। তাহলে প্রথমেই বললাম আমাদের পৃথিবীতে আনুমানিক প্রায় 4000 ভাষা আছে। আর ওই 4000 ভাষাগুলিকে আমরা প্রায় 22টি ভাষা বংশে বিভক্ত করেছি। তাহলে বিষয়টি দাঁড়ালো কি? আমাদের এই পৃথিবীতে বেশ কতগুলো ভাষা বংশ আছে। ভাষা বংশ কি? অনেকগুলো ভাষা একত্রিত হয়ে তৈরি হলো ভাষা বংশ। সেরকম টোটাল ভাষা আছে 4000। আর ভাষা, সেই 4000 ভাষাগুলিকে আমরা কতকগুলো বংশে বিভক্ত করলাম। কতকগুলি ভাষা নিয়ে একটি বংশ তৈরি করলাম, আবার কতকগুলো ভাষা নিয়ে একটি বংশ তৈরি করলাম। সেই রকম কতকগুলো বংশ আছে? প্রায় 22টি ভাষা বংশ আছে। সেই ভাষা বংশগুলোর কয়েকটির নাম একটু বলছি, তোমরা মন দিয়ে শোনো।
প্রথমে যে ভাষাবংশের নাম বলছি তার নাম হলো ইন্দো ইউরোপীয় ভাষাবংশ। 22খানা ভাষাবংশের মধ্যে প্রথম আমরা পেলাম ইন্দো ইউরোপীয় ভাষাবংশ। তারপর সেমিও হামিও ভাষাবংশ, তারপর বান্টু ভাষাবংশ, উরালীয় ভাষাবংশ, দ্রাবিড় ভাষাবংশ, অস্ট্রিক ভাষাবংশ, ভর্চিনীয় ভাষাবংশ, এস্কিমো ভাষাবংশ। এইরকম করে প্রায় 22টি ভাষাবংশ আছে। এখানে আমি 7 থেকে 8খানা ভাষাবংশের নাম বললাম, সেগুলো আরেকবার বলছি। ইউরোপীয়, সেমিও হামিও, বান্টু, উরালীয়, দ্রাবিড়, অস্ট্রিক, ভর্চিনীয়, এস্কিমো প্রভৃতি। এইরকম করে আমাদের এই পৃথিবীতে প্রায় 22টি ভাষাবংশ আছে। এই 22টি ভাষাবংশের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য একটি ভাষাবংশ, তার নাম ইন্দো ইউরোপীয় ভাষাবংশ। এই 22টি ভাষাবংশের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ ভাষাবংশ হল ইন্দো ইউরোপীয় ভাষাবংশ। ভাষাবংশগুলির আরেকবার নাম রিপিট করছি: ইন্দো ইউরোপীয়, সেমিও হামিও, বান্টু, উরালীয়, দ্রাবিড়, অস্ট্রিক, ভর্চিনীয়, এস্কিমো। এরকম করে প্রায় 22টি ভাষাবংশ আমাদের এই পৃথিবীতে আছে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ভাষাবংশ হল ইন্দো ইউরোপীয় ভাষাবংশ। এবার এরপর কি ঘটলো দেখো, তাহলে আমরা একটি ভাষাবংশের নাম পেলাম ইন্দো ইউরোপীয় ভাষাবংশ। আনুমানিক প্রায় 5000 খ্রিস্টপূর্বাব্দে, মন দিয়ে শোনো, এই 22টি ভাষাবংশের মধ্যে আমরা একটি ভাষাবংশকে চয়ন করলাম, তার নাম হলো ইন্দো ইউরোপীয় ভাষাবংশ। আনুমানিক প্রায় 5000 খ্রিস্টপূর্বাব্দে মধ্য ইউরোপের দক্ষিণ রাশিয়ার উরাল পর্বতের পাদদেশে এই ইন্দো ইউরোপীয় ভাষাবংশের মানুষেরা বসবাস করত। তাহলে আমরা পরিচয় কি পেলাম? এই ইন্দো ইউরোপীয় ভাষাবংশের মানুষেরা কোথায় বাস করত? আনুমানিক প্রায় 5000 খ্রিস্টপূর্বাব্দে মধ্য ইউরোপের দক্ষিণ রাশিয়ার উরাল পর্বতের পাদদেশে তারা বসবাস করত। উরাল পর্বতের পাদদেশে এই ইন্দো ইউরোপীয় ভাষাবংশের মানুষেরা বসবাস করত আনুমানিক প্রায় 5000 খ্রিস্টপূর্বাব্দে। দেখো, তখনকার দিনে মানুষরা ছিল প্রকৃতি নির্ভর। তারা ছিল নদীমাতৃক। নদীকে কেন্দ্র করেই তাদের জীবন এবং জীবিকা
নির্বাহ করতে হতো। তাদের জীবিকার আরেকটি অংশ ছিল পশুপালন। তারা পশুপালন করত, নদীতে মাছ ধরত, এরকমভাবে জীবন জীবিকা তারা চালাতো। তাই তারা কি করলো, জীবন এবং জীবিকার উদ্দেশ্যে পরিবেশে তাদের অস্তিত্বকে বাঁচিয়ে রাখার জন্য, পরিবেশের সঙ্গে মোকাবেলা করে টিকে থাকার জন্য সেই ইন্দো ইউরোপীয় ভাষাবংশের মানুষেরা উড়াল পর্বতের পাদদেশ থেকে ছড়িয়ে পড়ল পৃথিবীর বিভিন্ন প্রান্তে। কেন? কারণ তারা ছিল উড়াল পর্বতের পাদদেশে। সেখানে বেশ কিছুদিন থাকার পর তাদের খাদ্যের অভাব ঘটল। হয়তো বেঁচে থাকার জন্য যে রকম পরিবেশ তাদের আগে ছিল, পরিবেশের পরিবর্তন ঘটল। তাই তারা নিজের জীবন এবং জীবিকাকে বাঁচিয়ে রাখার জন্য অন্যত্র যাবার জন্য যাত্রা শুরু করলো। সেই উদ্দেশ্যে তারা উড়াল পর্বতের পাদদেশ থেকে বিভিন্ন জায়গায় পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যেতে লাগলো। তবে তারা এবার কি করলো, যে ইন্দো ইউরোপীয় যে দলটি, তারা একত্রে সবাই একদিকে গেল না। তাদের এই যে বিশাল বংশ, তারা কতকগুলি দলে ভাগ হয়ে গেল। আনুমানিক প্রায় 10টি শাখায় তারা বিভক্ত হয়ে গেল। 10টি শাখাতে বিভক্ত হয়ে তারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ল। 10টি শাখা কি কি, নামগুলো একটু শোনো। তাহলে আবার রিপিট করছি, দেখো, আমাদের পৃথিবীতে ধরে নাও প্রায় 4000 ভাষা আছে। সেই 4000 ভাষাকে আমরা 22টি ভাষাবংশে বিভক্ত করলাম। তার মধ্যে একটি উল্লেখযোগ্য ভাষাবংশ পেলাম, তার নাম ইন্দো ইউরোপীয় ভাষাবংশ। সেই ভাষাবংশের আমরা পরিচয় পেলাম কততে? 5000 খ্রিস্টপূর্বাব্দে। তারা ইউরোপের উড়াল পর্বতের পাদদেশে বসবাস করত। বেশ কিছুদিন ওখানে থাকার পর তারা জীবন এবং জীবিকার অস্তিত্বকে বাঁচিয়ে রাখার জন্য তাদের এই বিশাল বংশ 10টি শাখায় বিভক্ত হয়ে গিয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ল। এবার এই 10টি শাখা কি কি? প্রথমে আসছি ইন্দো ইরানীয়, বাল্তোস্লাভিক, আলবেনীয়, আর্মেনীয়, গ্রিক, ইতালীয়, জার্মানীয়, কোলতীয়, তোখারীয় এবং হিত্তীয়। এই 10টি শাখায় তারা ভাগ হয়ে গেল। 10টি শাখার নাম আর একবার বলছি। ইন্দো ইরানীয়, বাল্তোস্লাভিক, আলবেনীয়, আর্মেনীয়, গ্রিক, ইতালীয়, কোলতীয়, জার্মানীয়, তোখারীয় এবং হিত্তীয়। এই 10টি শাখায় বিভক্ত হয়ে তারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ল। এই প্রসঙ্গে আমি আরেকটি কথা বলি। দেখো, আমরা প্রথম ভাষাবংশের নাম পেলাম ইন্দো ইউরোপীয়। এই ইন্দো ইউরোপীয় ভাষাবংশটির প্রথমে 2টি শাখায় বিভক্ত হলো। ইন্দো ইউরোপীয় এই ভাষাবংশটি 2টি শাখায় বিভক্ত হলো প্রথমে।
ছকটি দেখলে বুঝতে পারবে। প্রথম শাখার যে দুটি শাখা হলো, একটি শাখার নাম হলো শতম, অপর একটি শাখার নাম হলো কেন্তুম। তাহলে ইন্দো ইউরোপীয় ভাষাবংশটি দুটি শাখায় বিভক্ত হলো। একটি শাখার নাম হলো শতম, অপর একটি শাখার নাম হলো কেন্তুম। শতম শাখায় এলো 4টি ভাষাবংশ, আর কেন্তুম শাখায় এলো 6টি ভাষাবংশ। আমি যে বললাম যে টোটাল 10টি ভাষাবংশে তারা বিভক্ত হয়ে গেল। শতম শাখা থেকে এলো 4টি ভাষাবংশ, আর কেন্তুম শাখা থেকে এলো 6টি ভাষাবংশ। শতম শাখা থেকে এলো 4টি ভাষাবংশ, সেই 4টি ভাষাবংশের নাম ইন্দো ইরানীয়, বাল্তোস্লাভিক, আলবেনীয় ও আর্মেনীয়। এই 4টি ভাষাবংশ এলো শতম শাখা থেকে। আর কেন্তুম শাখা থেকে এলো 6টি ভাষাবংশ, সেগুলির নাম গ্রিক, ইতালীয়, জার্মানীয়, কলতীয়, তোখারীয়, হিত্তীয়। এই 6টি শাখা এলো, 6টি ভাষাবংশ এলো কেন্তুম শাখা থেকে। একটু মন দিয়ে বোঝার চেষ্টা করো। আবার রিপিট করছি, দেখো, ইন্দো ইউরোপীয় ভাষাবংশটি দুটি শাখায় বিভক্ত হলো। একটি হলো শতম, অপরটি হলো কেন্তুম। শতম শাখা থেকে এলো 4টি ভাষাবংশ, তাদের নাম ইন্দো ইরানীয়, বাল্তোস্লাভিক, আলবেনীয় ও আর্মেনীয়। এই 4টি ভাষাবংশ এলো শতম শাখা থেকে। কেন্তুম শাখা থেকে এলো 6টি ভাষাবংশ, গ্রিক, ইতালীয়, জার্মানীয়, কলতীয়, তোখারীয় ও হিত্তীয়। আমি আগেই বলেছি এই ইন্দো ইউরোপীয় ভাষাবংশটি জীবন এবং জীবিকার উদ্দেশ্যে তারা 10টি ভাষাবংশে ছড়িয়ে পড়ল। এই 10টি ভাষাবংশ এলো কোথা থেকে? শতম এবং কেন্তুম থেকে। শতম থেকে এলো 4টি ভাষাবংশ, আর কেন্তুম থেকে এলো 6টি ভাষাবংশ। এর পরে কি ঘটলো শোনো। আশা করি এতদূর পর্যন্ত তোমাদের ক্লিয়ার হয়েছে। এবার দেখো, শতম শাখা থেকে আমরা একটি ভাষাবংশ পেলাম, তার নাম হচ্ছে ইন্দো ইরানীয় ভাষাবংশ। ছকটা দেখো, বুঝতে পারবে। শতম শাখা থেকে আমরা একটি ভাষাবংশের নাম পেলাম, যার নাম হলো ইন্দো ইরানীয় ভাষাবংশ। এই ভাষাবংশটি প্রায় 2500 খ্রিস্টপূর্বাব্দে এই ভাষাবংশটি প্রায় 2500 খ্রিস্টপূর্বাব্দে মূল বাসভূমি ছেড়ে এশিয়া ও ইউরোপের বিভিন্ন প্রান্তে তারা ছড়িয়ে পড়ল। তাহলে প্রথমে বললাম মূল ভাষাবংশ হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষাবংশ, সেখান থেকে 10টি শাখা, তার মধ্যে একটি শাখা পেলাম ইন্দো ইরানীয় শাখা। এই ইন্দো ইরানীয় শাখাটি মূল বাসভূমি অর্থাৎ উরাল পর্বতের পাদদেশ ছেড়ে এশিয়া এবং ইউরোপের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ল। খ্রিস্টপূর্ব 2500 খ্রিস্টপূর্ব মানে এই বংশটি 2500 খ্রিস্টপূর্বাব্দে তারা এশিয়া এবং ইউরোপের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ল। এই ইন্দো ইউরোপীয় দলটি আবার দুটি ভাগে ভাগ হয়ে গেল। দেখো, ইন্দো ইউরোপীয় দলটি আবার দুটি শাখায় বিভক্ত হলো। একটি হলো ইন্দো, অপরটি হলো ইরানীয়। যেটি ইন্দো, ইন্দো কথার অর্থ হচ্ছে ভারত। যেটি হলো ইন্দো, সেটি প্রবেশ করলো
ভারতে, আর অপর একটি দল ইরানীয় সেটি প্রবেশ করলো আরব ও পারস্যে। তাহলে আমরা কি পেলাম? ইন্দো ইউরোপীয় থেকে আমরা পেলাম ইন্দো ইরানীয়। সেই ইন্দো ইরানীয় আবার দুটি শাখায় বিভক্ত হলো, একটি হলো ইন্দো, অপরটি হলো ইরানীয়। যেটি ইন্দো সেই শাখাটি ভারতে প্রবেশ করলো, আর যেটি ইরানীয় সেটি আরব ও পারস্যে প্রবেশ করলো। আর ইন্দো কথার অর্থ হচ্ছে ভারত। দেখো, ইন্দো ভাষাবংশ প্রবেশ করলো ভারতে, সেই ভাষাবংশ, যে ভাষাবংশটি ভারতে প্রবেশ করলো সেই ভাষাবংশের নামই হলো আর্য। যে জাতিটা প্রবেশ করলো সেই জাতিটার নামই হলো আর্য। আর আর্য কথার অর্থ কি জানো? আর্য কথার অর্থ হচ্ছে চলনশীল। তাহলে আবার বলি, ইন্দো ইরানীয় এই ভাষাবংশটি দুটি ভাষাবংশে আবার বিভক্ত হলো, এক হলো ইন্দো, দুই হলো ইরানীয়। ইন্দো ভাষাবংশ প্রবেশ করলো ভারতে, যার নাম হলো আর্য, আর ইরানীয় ভাষাবংশ প্রবেশ করলো আরব পারস্যে। তাহলে আমাদের ভারতে যে ভাষাবংশটি প্রবেশ করলো তার নামই হলো আর্য। আর আর্য কথার অর্থ হলো চলনশীল। তাহলে বুঝতে পারলাম কোন ভাষাবংশ কোথা থেকে কিভাবে আমাদের দেশে প্রবেশ করলো। কোথায় ছিল ইন্দো ইউরোপীয়, সেখান থেকে বিভক্ত হয়ে একটি ভাষা এলো, তার নাম ইন্দো ইরানীয়। সেই ইন্দো ইরানীয় ভাষা থেকে আবার বিভক্ত হয়ে একটি ভাষাবংশ ভারতে প্রবেশ করলো, যার নাম হচ্ছে ইন্দো, তারাই হলো আর্য। এবার দেখো, ভারতে আর্যরা আসার পূর্বে তো ভারতে একটি জাতি ছিল, তারা ভারতীয়। আর্যরা ভারতে প্রবেশ করলো, ভারতে প্রবেশ করে ভারতের মূল জাতি, মূল ভাষাবংশ এবং আর্য একত্রিত হলো, নিয়ে তৈরি হলো ভারতীয় আর্য। বোঝার চেষ্টা করো, আর্যরা প্রবেশের পূর্বে তো ভারতে লোক ছিল, মানুষ ছিল, জাতি ছিল। তারপর আর্যরা ভারতে প্রবেশ করলো, ভারতের সঙ্গে আর্যদের মিলন ঘটলো, যে ভাষাবংশ তৈরি হলো তার নাম হচ্ছে ভারতীয় আর্য। আর্যরা ভারতে প্রবেশ করার পর তারা ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ল, ভারতের বিভিন্ন রাজ্যে তারা ছড়িয়ে পড়ল। ইন্দো ইরানীয় থেকে ইন্দো যে জাতি অর্থাৎ আর্যরা ভারতে প্রবেশ করলো, ভারতে প্রবেশ করার পর ভারতের বিভিন্ন রাজ্যে তারা ছড়িয়ে পড়ল। কিন্তু আর্যরা দক্ষিণ ভারতে প্রবেশ করেনি। তাই দেখো, আমাদের ভাষার সঙ্গে দক্ষিণ ভারতের ভাষার সম্পূর্ণ অমিল। তারা যে ভাষায় কথা বলে সেটা আর্যদের কাছ থেকে পাওয়া নয়। তাহলে তাদের ভাষা কিভাবে সৃষ্টি হলো দক্ষিণ ভারতে? আমরা তো পেলাম আর্যদের কাছ থেকে আমাদের এই ভাষা। আর্যরা প্রবেশ করলো ভারতে এবং বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়লো, কিন্তু তারা দক্ষিণ ভারতে ছড়ায়নি, দক্ষিণ ভারতে প্রবেশ করেনি। তাহলে দক্ষিণ ভারতে যে ভাষা কিভাবে সৃষ্টি হলো সেই প্রসঙ্গে এক কথাই বলি, আর্যরা ভারতে প্রবেশ করার বেশ কিছু বছর পরে ভারতে অপর একটি জাতি এলো, সেই জাতির নাম হচ্ছে দ্রাবিড় জাতি। প্রথমে বললাম 22টি ভাষাবংশের মধ্যে ইন্দো ইউরোপীয় পেয়েছি, দ্রাবিড় পেয়েছি, অস্ট্রিক পেয়েছি, ভর্চিনীয় পেয়েছি, তার সেইখান থেকে আর একটি জাতি যার নাম দ্রাবিড় জাতি। তারা কোথায় ছিল? সেই মেসোপটেমিয়া সভ্যতায় তারা ছিল। তারা সেখান থেকে বিন্ধ্য পর্বত অতিক্রম করে ঢুকলো দক্ষিণ ভারতে। আর্যরা যেমন এসছিল তারাও সেরকম ভারতে এসছিল।
এই দ্রাবিড় জাতি বিন্ধ্য পর্বত অতিক্রম করে দক্ষিণ ভারতে ঢুকলো। তারপর সেই তাদের কাছ থেকে যে ভাষাগুলি সৃষ্টি হলো, যেমন তামিল, তেলেগু, মালায়ালম প্রভৃতি, এগুলো হলো দক্ষিণ ভারতের ভাষা। তো যাই হোক, আমরা তারপর এগিয়ে যাই। এই যে আর্যরা ভারতে এলো, বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়লো, ভারতের মূল আদিবাসীর সঙ্গে তাদের মিলন ঘটলো, তৈরি হলো ভারতীয় আর্য ভাষা। এই আর্যরা একটি ভাষাতে, এক ধরনের ভাষা ছিল সেটাতে তারা লিখত, আর আরেক ধরনের ভাষা ছিল যেটাতে তারা কথা বলতো। তাহলে একটা ছিল লেখ্য ভাষা, আর একটা ছিল কথ্য ভাষা। তোমরা ছকটা ফলো করো, তাহলে দেখবে ঠিক আমার কথার সঙ্গে ছক মিলে যাবে। তারা যে ভাষায় লিখত, অর্থাৎ লেখ্য ভাষা ছিল তাদের সংস্কৃত, আর যে ভাষায় কথা বলতো সেই ভাষার নাম ছিল প্রাকৃত ভাষা। প্রাকৃত ভাষা অর্থাৎ জনগণের ভাষা, সাধারণ মানুষের ভাষা, যে ভাষায় সাধারণ মানুষ কথা বলে, সেই ভাষার নাম হলো প্রাকৃত ভাষা। এই প্রাকৃত ভাষাতেই মানুষ তাদের মনের ভাব প্রকাশ করত একে অপরের মাধ্যমে। এই প্রাকৃত ভাষা আবার দুটো ভাগে বিভক্ত হলো। এক হলো গৌড়ীয় প্রাকৃত, দুই হলো মাগধী প্রাকৃত। গৌড়ীয় প্রাকৃত বলতে গেলে গৌড় বলে একটি জায়গা ছিল, তার নাম শুনেছো তোমরা, আর মগধ বলে একটি জায়গা ছিল, তার নাম শুনেছো। সেখান থেকে গৌড় থেকে আসছে গৌড়ীয় ভাষা বংশ, আর মগধ থেকে আসছে মাগধী ভাষা বংশ। তাহলে আমরা পেলাম যে ভাষায় আর্যরা কথা বলতো সেই ভাষার নাম পেলাম প্রাকৃত ভাষা। সেই প্রাকৃত ভাষা আবার দুটো ভাগে বিভক্ত হলো। একটি হলো গৌড়ীয় প্রাকৃত, অপরটি হলো মাগধী প্রাকৃত। এই মাগধী প্রাকৃত বেশ কয়েক বছর পর একটু বিকৃত হয়ে গেল, একটু বিকৃতি রূপ নিল। সেই বিকৃত রূপকে বলা হয় অপভ্রংশ। তখন তার নাম হয়ে গেল মাগধী অপভ্রংশ। তাহলে আবার শোনো মন দিয়ে, ভারতীয় আর্য ভাষা অর্থাৎ আর্যরা একটা ভাষায় লিখত, লেখ্য ভাষা ছিল সংস্কৃত, আর যে ভাষায় কথা বলতো সেই কথ্য ভাষার নাম ছিল প্রাকৃত। অর্থাৎ প্রাকৃত প্রকৃতি থেকে আসছে প্রাকৃত, অর্থাৎ জনসাধারণের ভাষা, অঞ্চল বিশেষে মানুষের ভাষা, সেটা হচ্ছে প্রাকৃত ভাষা। সেই প্রাকৃত ভাষা আবার দুটো ভাগে বিভক্ত হলো, একটি গৌড়ীয় প্রাকৃত, অপরটি মাগধী প্রাকৃত। এই মাগধী প্রাকৃত বেশ কয়েক বছর পর বিকৃতি রূপ নিল। সেই বিকৃত রূপকে বলা হয় অপভ্রংশ। তখন তার নাম হয়ে গেল মাগধী অপভ্রংশ। সেই মাগধী অপভ্রংশ আবার দুটি শাখায় বিভক্ত হলো। একটি হলো পূর্ব মাগধী, অপরটি হলো পশ্চিম মাগধী। এই পূর্ব মাগধী থেকে সৃষ্টি হলো আমাদের তিনটি ভাষা, একটি বাংলা, অসমিয়া, উড়িয়া। আর পশ্চিম মাগধী থেকে তৈরি হলো ভোজপুরি, মৈথিলি, হিন্দি। তাহলে দেখো, এতক্ষণ আমরা বুঝতে পারলাম বাংলা ভাষা কোথা থেকে সৃষ্টি হলো। তাহলে বাংলা ভাষা আমাদের সৃষ্টি হচ্ছে মাগধী অপভ্রংশ বা মাগধী প্রাকৃত থেকে। মাগধী অপভ্রংশ দুটি ভাগে বিভক্ত হলো, একটি পূর্ব মাগধী, অপরটি পশ্চিম মাগধী। পূর্ব মাগধী, তাহলে মাগধী অপভ্রংশের পূর্ব মাগধী থেকে আমাদের বাংলা ভাষা
সৃষ্টি হলো। এই হলো আমাদের বাংলা ভাষা সৃষ্টির ইতিহাস। তাহলে দেখো, আবার আমি হালকাভাবে সংক্ষিপ্ত আকারে রিপিট করছি। আমাদের প্রথম যে ভাষাবংশ তার নাম ইন্দো ইউরোপীয় ভাষাবংশ, বা তারও আগে যদি বলি, আমাদের এই পৃথিবীতে 4000 ভাষা আছে। সেই 4000 ভাষাকে আমরা 22টি ভাষাবংশে বিভক্ত করলাম। 22টি ভাষাবংশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ভাষাবংশ, তার নাম ইন্দো ইউরোপীয় ভাষাবংশ। ইন্দো ইউরোপীয় ভাষাবংশের আবার দুটি শাখা, একটি শতম, অপরটি কেন্তুম। শতম শাখা থেকে এলো 4টি ভাষাবংশ, একটি ইন্দো ইরানীয়, বাল্তোস্লাভিক, আলবেনীয়, আর্মেনীয়। কেন্তুম শাখা থেকে এলো 6টি ভাষাবংশ, গ্রিক, ইতালীয়, জার্মানীয়, কলতীয়, তোখারীয় ও হিত্তীয়। এবার শতম শাখা থেকে যে ভাষাবংশ এলো প্রথম, তার নাম ইন্দো ইরানীয় ভাষাবংশ। আমরা ইন্দো ইরানীয় ভাষাবংশ থেকে আসছি। এই ইন্দো ইরানীয় ভাষাবংশ আবার দুটি শাখায় বিভক্ত হলো। একটি হলো ইন্দো অর্থাৎ ভারত, অপরটি হলো ইরানীয়। ইন্দো ভাষাবংশ প্রবেশ করলো ভারতে, আর ইরানীয় ভাষাবংশ প্রবেশ করলো তোমার ইরান, পারস্য, আরব, এই সমস্ত জায়গায়। ইন্দোরা ভারতে প্রবেশ করলো। যারা ইন্দো তারাই হলো আর্য। ভারতের লোকের সঙ্গে মিশে গিয়ে যে ভাষাবংশ তৈরি হলো তার নাম ভারতীয় আর্য। এই ভারতীয় আর্যরা একটি ভাষায় লিখত, অপর ভাষায় কথা বলতো। যে ভাষায় লিখত তাকে বলা হয় সংস্কৃত, আর যে ভাষায় কথা বলতো তার নাম হলো প্রাকৃত। সেই প্রাকৃত ভাষাবংশ আবার দুটি ভাগে বিভক্ত হলো, একটি গৌড়ীয় প্রাকৃত, অপরটি মাগধী প্রাকৃত। মাগধী প্রাকৃত কয়েক বছর পর একটু বিকৃত হয়ে গেল। এই যে বিকৃতি রূপ, তাকে বলা হয় অপভ্রংশ। তখন এর নাম হলো মাগধী অপভ্রংশ। এই মাগধী অপভ্রংশ আবার দুটি ভাগে বিভক্ত হলো, এক পূর্ব মাগধী, দুই পশ্চিম মাগধী। পূর্ব মাগধী থেকে আমাদের সৃষ্টি হলো বাংলা ভাষা, আর তার সঙ্গে সৃষ্টি হলো আরও দুটো ভাষা, অসমিয়া, উড়িয়া। পশ্চিম মাগধী থেকে তৈরি হলো ভোজপুরি, মৈথিলি, হিন্দি, এইসব ভাষা। তাহলে এতক্ষণে আমরা বুঝতে পারলাম আমাদের বাংলা ভাষা কিভাবে সৃষ্টি হলো, বা বাংলা ভাষা সৃষ্টির ইতিহাস। যাই হোক, এবার আমি পরের টপিকে আসছি। প্রথমে আমি বলেছিলাম যে সাহিত্যের ইতিহাস পড়তে গেলে আমাদের জানতে হবে আমাদের বাংলা ভাষা কিভাবে সৃষ্টি হচ্ছে, তারপরে আমরা জানব সাহিত্য কাকে বলে। তাহলে মোটামুটিভাবে আমরা গল্পের মতো বুঝতে পারলাম বাংলা ভাষা আমাদের সৃষ্টি কিভাবে হলো। দেখো, এবার বলছি যে সাহিত্য কাকে বলে। এর আগে হয়তো সংজ্ঞাটা তোমাদের বলেছিলাম, আবার রিপিট করছি, একটু মন দিয়ে শোনো। ডেফিনেশনটা হলো, সকল যুগের মানব মনকে রসায়িত করবার মতো কথা শিল্পীর সৃষ্টিকে বলে সাহিত্য। আবার রিপিট করছি, দেখো, সকল যুগের মানব মনকে রসায়িত করবার মতো কথা শিল্পীর সৃষ্টিকে বলা হয় সাহিত্য। সকল যুগের মানব মনকে
রসায়িত করবার মতো কথাশিল্পীর সৃষ্টিকে বলা হয় সাহিত্য। ডেফিনেশনটা, এই সংজ্ঞাটা তোমরা অবশ্যই মনে রাখবে। প্রথমে বললাম দেখো সকল যুগের মানব মনকে, অর্থাৎ সকল যুগ বলতে গেলে এখানে যুগের একটা বিষয় আসছে, তার মানে আমাদের জানতে হবে বাংলা সাহিত্যে যুগ বিভাগ আছে। যুগ বিভাগটা আমি পরে বলছি। তাহলে সংজ্ঞার মধ্যে আমরা বুঝতে পারলাম যখন যুগের কথা এলো তার মানে আমাদের বাংলা সাহিত্যে যুগ বিন্যাস আছে। প্রত্যেক যুগেই যে যুগকে আমরা তিনটে ভাগে ভাগ করি, আদি, মধ্য, আধুনিক, তাহলে আদি যুগেও মানুষ ছিল, মধ্যযুগেও ছিল, আধুনিক যুগেও আছে। সেই জন্য বলছে সকল যুগের মানব মনকে। আর যুগ থাকা মানেই মানুষ থাকা, প্রত্যেক যুগেই মানুষ ছিল, মানুষ ছিল মানেই তাদের সাহিত্য নিদর্শনও ছিল। তাই বলছি সকল যুগের মানব মনকে, প্রত্যেক যুগের মানুষের হৃদয়কে রসে কেবলমাত্র স্নাত করতে পারে আমাদের এই সাহিত্য। তাহলে প্রত্যেক যুগের মানুষকে আনন্দ দিতে পারে, মানুষের হৃদয়কে করুণ ও হাস্য রসে স্নাত করতে পারে যে শাখা, তারই নামই হলো সাহিত্য। সেই জন্য ডেফিনেশনটা বলেছি, সকল যুগের মানব মনকে রসায়িত করবার মতো কথাশিল্পীর সৃষ্টিকে বলে সাহিত্য। তাহলে সাহিত্যের সংজ্ঞা জানলাম, এবার জানব সাহিত্যের যুগ বিভাগ। আমরা কিন্তু আমাদের মূল বিষয় বাংলা সাহিত্যের ইতিহাসে আমরা প্রবেশ করেছি বা প্রবেশ করতে যাচ্ছি। দেখো আমাদের টপিক হলো বাংলা সাহিত্যের ইতিহাস। সাহিত্য জানলাম, বাংলা সাহিত্যের ইতিহাস। ইতিহাস বলতে গেলে ইতিকথা, অতীত দিনের কথা, অর্থাৎ সাহিত্যের এই যে আদি যুগে কী ছিল, মধ্যযুগে বা কী ছিল, আধুনিক যুগে বা কী আছে। আদি যুগে মানুষজন কেমন ছিল, সেই যুগে কতজন কবি ছিল, তাদের কি সাহিত্যের পরিচয় আমরা পাই, মধ্যযুগেও কতজন কবি, তাদের সাহিত্যিক নিদর্শন, মানুষজন কেমন, এবং আধুনিক যুগে কেমন কী সব, এই সমস্ত বৃত্তান্ত যদি আমরা জানতে যাই তাহলে আমাদের প্রবেশ করতে হবে সাহিত্যের ইতিহাসে। প্রশ্ন মনে জাগতেই পারে যে আমরা সাহিত্যের ইতিহাস কেন পড়ব। সাহিত্যের ইতিহাস আমরা এই জন্য পড়ব যে প্রথমত আমাদের সাহিত্যের কতগুলি যুগ আছে সেটা জানব, সেই যুগের সাল তারিখ আমরা জানার চেষ্টা করব, এবং কোন যুগে কতজন কবি ছিল সেই কবিদের নাম জানব, তাদের সাহিত্যিক অর্থাৎ তারা কি লিখেছিল সেটা জানব, আর সেই যুগের মানুষজন কেমন ছিল সেগুলি জানব। এই সমস্ত বৃত্তান্ত আমাদের যদি আমরা যদি জানতে চাই তাহলে আমাদের প্রবেশ করতে হবে সাহিত্যের ইতিহাসে। সেই জন্যই আমরা আজকে সাহিত্যের ইতিহাস পড়তে চলেছি। অর্থাৎ আমরা এটুকু বুঝতে পারছি যে সাহিত্যের ইতিহাসে পড়তে গেলে আমাদের অতীত দিনের সাহিত্যিক নিদর্শন আমরা জানতে পারব। তাহলে দেখো প্রথমেই আমি বলি বাংলা সাহিত্যের কটি যুগ আছে। বাংলা সাহিত্যের আমাদের তিনটি যুগের পরিচয় পাওয়া যায়। এক আদি যুগ, দুই মধ্যযুগ, তিন আধুনিক যুগ। অর্থাৎ আমরা কি পেলাম, বাংলা সাহিত্যে আমরা তিনটি যুগের নাম পেলাম, আদি, মধ্য, আধুনিক। এবার সময়সীমা বলি। সময়সীমা বলছি আমি, একটু মন দিয়ে শোনো, খুবই কিন্তু গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে। এরকম প্রশ্ন আসে, বাংলা সাহিত্যের যুগ বিভাগ উল্লেখ করে সন তারিখ উল্লেখ করো। তাহলে আমরা যুগ বিভাগ তিনটি ভাগে ভাগ করলাম যুগকে, আদি, মধ্য, আধুনিক। আদি যুগের সময়সীমা হলো 900 থেকে 1200 খ্রিস্টাব্দ। মধ্যযুগের সময়সীমা হলো 1351 থেকে 1800 খ্রিস্টাব্দ। আধুনিক যুগের সময়সীমা হলো 1801 থেকে বর্তমান কাল পর্যন্ত, মানে আজ পর্যন্ত।
আবার রিপিট করছি, মন দিয়ে শোনো। বাংলা সাহিত্যে আমরা 3টি যুগ পেলাম, আদি যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। আদি যুগের সময়সীমা পেলাম 900 থেকে 1200 খ্রিস্টাব্দ। মধ্যযুগের সময়সীমা পেলাম 1351 থেকে 1800 খ্রিস্টাব্দ। আধুনিক যুগের সময়সীমা পেলাম 1801 থেকে আজ পর্যন্ত, অর্থাৎ বর্তমান কাল পর্যন্ত। এই গেল 3টি যুগের সময়সীমা। তোমরা যদি একটু লক্ষ্য রাখো, দেখো আমি কীরকম সাল তারিখ বললাম, সময়সীমা বললাম 900 থেকে 1200 আদি। 1201 থেকে শুরু হওয়া উচিত ছিল 1800 পর্যন্ত, কিন্তু আমি সেটা বললাম না। আমি বললাম 1351 থেকে 1800 মধ্যযুগ। তাহলে তোমাদের মনে একটি প্রশ্ন হয়তো জাগছে বা জেগে উঠেছে যে এই যে আমি বললাম আদি যুগ 900 থেকে 1200, তারপর এই যে 1201 থেকে 1350, এই 150 বছর আমি বললাম না কেন? 1200 থেকে 1350 এই 150 বছর আমি বললাম না কেন বা উল্লেখ করলাম না কেন? প্রশ্ন মনে অবশ্যই জাগবে। তো দেখো, এই 150 বছর অবশ্যই ছিল। যুগ কখনো চলে যায় না, সময় কখনো চলে যায় না, অবশ্যই থাকে। কিন্তু বাংলা সাহিত্যে বাংলা সাহিত্যে এই 150 বছরকে ধরা হচ্ছে না কেন? এটাই জানার প্রশ্ন তোমাদের। আমি তো বললাম যুগ অবশ্যই ছিল, কিন্তু সাহিত্যে নেই কেন? এই 150 বছর, এই 150 বছরকে 1200 থেকে 1350, এই 150 বছরকে বাংলা সাহিত্যে বলা হয় অন্ধকারময় যুগ। এই 150 বছর বাংলা সাহিত্যে অন্ধকারময় যুগ নামে পরিচিত। মানে প্রশ্ন জাগবে যে কেন অন্ধকারময় যুগ, এইরকম নাম কেন হলো? অন্ধকারময় যুগ বা বন্ধ্যা যুগ বা বাঁঝা যুগ। বন্ধ্যা বা বাঁঝা তোমরা জীবন বিজ্ঞানে পড়েছো, মানে বুঝতে পারছো। তো অন্ধকারময় যুগ আমরা কেন বলবো এই 150 বছরকে? নিশ্চয়ই কোনো কারণ ছিল। এই যুগ, এই যে 150 বছর বাংলা সাহিত্যে অন্ধকারময় যুগ, তার কারণ হচ্ছে এই সময় বাংলায় তুর্কি আক্রমণ ঘটেছিল। তারও আগে বলি, ঠিক আছে, আমি অন্ধকারময় যুগটা কেন বলা হচ্ছে একটুকু পরে বলছি। তাহলে দেখো, আমি আদি যুগের সময়সীমা বললাম 900 থেকে 1200, মধ্যযুগের সময়সীমা হচ্ছে 1351 থেকে 1800, আর আধুনিক যুগের সময়সীমা 1801 থেকে বর্তমান কাল পর্যন্ত। এই মধ্যযুগকে আবার 3টি ভাগে ভাগ করা হচ্ছে। এই মধ্যযুগকে আবার 3টি ভাগে ভাগ করা হচ্ছে। দেখো, মধ্যযুগের টোটাল সময়সীমা বললাম 1351 থেকে 1800। এই 1351 থেকে 1800 এই সময়সীমাকে 3টি ভাগে ভাগ করছি। মধ্যযুগকে আমরা ভাগ করছি চৈতন্য দেবকে কেন্দ্র করে। দেখো, চৈতন্য যুগ, তার আগে প্রাক চৈতন্য যুগ এবং তারপরে চৈতন্য পরবর্তী যুগ, এই 3টি যুগে ভাগ করছি। 1 হচ্ছে চৈতন্য যুগ, 2 হচ্ছে প্রাক চৈতন্য যুগ, আর 3 হচ্ছে চৈতন্য পরবর্তী যুগ। বা এরকমভাবে যদি বলা যায়, প্রাক চৈতন্য যুগ, 2 চৈতন্য যুগ, 3 চৈতন্য পরবর্তী যুগ। এই 3টি যুগে আমরা ভাগ করছি মধ্যযুগকে। টোটাল সময়সীমা বললাম মধ্যযুগে 1351 থেকে 1800।
1351 থেকে 1800 এই টোটাল যুগটাকে আমরা তিনটি ভাগে ভাগ করছি চৈতন্যদেবকে কেন্দ্র করে। চৈতন্য দেব ছিল মধ্যযুগের মাইলস্টোন, তাকে কেন্দ্র করে আমরা তিনটি ভাগে ভাগ করছি মধ্যযুগকে। এক হচ্ছে প্রাক চৈতন্য অর্থাৎ চৈতন্যের আগের যুগ, তারপর হলো চৈতন্য যুগ অর্থাৎ চৈতন্য সমসাময়িক যুগ, তারপর হলো চৈতন্য পরবর্তী যুগ অর্থাৎ চৈতন্যের পরের যুগ। তাহলে প্রাক চৈতন্য যুগের সময়সীমা কত? 1301 থেকে 1500 খ্রিস্টাব্দ। চৈতন্য যুগের সময়সীমা হচ্ছে 1501 থেকে 1600 খ্রিস্টাব্দ। আর চৈতন্য পরবর্তী যুগের সময়সীমা হচ্ছে 1601 থেকে 1800 খ্রিস্টাব্দ। তাহলে আবার বলি, মধ্যযুগকে আমরা তিনটি ভাগে ভাগ করলাম। এক, প্রাক চৈতন্য 1301 থেকে 1500। 2, চৈতন্য যুগ 1501 থেকে 1600। 3, চৈতন্য পরবর্তী যুগ 1601 থেকে 1800। এই তিনটি যুগে আমরা ভাগ করলাম মধ্যযুগকে। ঠিক আছে, আমরা আজকে যেটা পড়ছি, আজকে আমাদের সিলেবাস হচ্ছে আদি যুগ। আমরা শুধু আদি যুগ নিয়েই বিশ্লেষণ করব। আদি যুগ যখন শেষ হবে তারপর আমরা মধ্যযুগে ঢুকবো, তখন মধ্যযুগের এই সময়সীমা আরও বিস্তারিত আলোচনা করব, তারপরে আমরা আধুনিক যুগ আসবো। এই তিনটি যুগই আমাদের সিলেবাসে আছে, কিন্তু আমাদের প্রথম যেটা আছে সেটা হলো আদি যুগ। তাই আমরা আজকে যেটা আলোচনা করছি সেটা আদি যুগকে নিয়ে। আর এই আদি যুগেই ঢুকে আছে আমাদের এই 1201 থেকে 1350 অর্থাৎ এই 150 বছর বাংলা সাহিত্যে অন্ধকারময় যুগ। তাহলে আমি তোমাদের মনে প্রশ্ন জাগবে যেটা, সেটা হলো অন্ধকারময় যুগ আমরা কেন বলবো। দেখো, তুর্কিরা যখন বাংলা আক্রমণ করে তার আগে বাংলায় আমাদের হিন্দু এবং মুসলমান এই দুই সম্প্রদায়ের মধ্যে, তুর্কিদের আগে ছিল সেন বংশ, তার আগে ছিল পাল বংশ। পাল বংশটা পুরোটাই ছিল বৌদ্ধদের, তারপরে সেনরা এলো। পাল বংশটা ছিল পুরোদের বৌদ্ধদের, অর্থাৎ বৌদ্ধ যুগ সেটাকে বলতে পারি। পাল বংশ চলে যাওয়ার পর এলো সেন বংশ। তোমরা ইতিহাসে পড়েছো, সেন বংশটা ছিল পুরোটাই হিন্দু যুগ, মানে গৌড়ীয়, মানে খুব গোড়ামি ছিল হিন্দুদের মধ্যে। তারপরে তো তুর্কি আক্রমণ ঘটল। তো এই পাল এবং সেন যে বংশগুলো ছিল, সেই যুগে হিন্দু এবং মুসলমানদের মধ্যে বিস্তর ভেদাভেদ ছিল, প্রবল পরিমাণে তাদের মধ্যে গোঁড়ামি ছিল। একে অপরের মধ্যে, দুই সম্প্রদায়ের মধ্যে মিলন ছিল না, মিল ছিল না, কেউ কাউকে তারা দেখতে পারত না। বিশেষ করে হিন্দু ব্রাহ্মণদের মধ্যে প্রবল গোঁড়ামি ছিল তাদের ধর্ম নিয়ে, তাদের জাতি নিয়ে ভেদাভেদ ছিল প্রবল। তারপরে পরেই এই বাংলায় আক্রমণ ঘটল, তুর্কি আক্রমণ। সময়টা প্রায় 1202-3 খ্রিস্টাব্দে। সেই সময় বাংলার রাজধানী ছিল গৌড়, আর সেই গৌড়ে ছিল তখন রাজত্ব চলছে, সেন বংশের রাজত্ব চলছে, আর সিংহাসনে আছেন রাজা লক্ষণ সেন। মন দিয়ে শোনো, সময়টা হচ্ছে 1202 বা 3 খ্রিস্টাব্দ। সেই সময়ে বাংলার রাজধানী ছিল গৌড়, আর সেই রাজধানীতে বা সেই সময়ে রাজত্ব চলছে সেন বংশের, আর সিংহাসনে বসে আছেন রাজা লক্ষণ সেন। হঠাৎ 1202-3 খ্রিস্টাব্দে আক্রমণ করল তুর্কি সেনা ইখতিয়ার উদ্দিন বিন বখতিয়ার খলজি। বাংলায় চালালো তুর্কি আক্রমণ, বাংলার রাজা লক্ষণ সেনকে তারা পরাজিত করল। যুদ্ধে বাংলার সেন বংশের রাজা লক্ষণ সেন যুদ্ধে পরাজিত হলেন। তারপর সমস্ত ক্ষমতা চলে এলো তুর্কিদের হাতে। ইখতিয়ার উদ্দিন বিন বখতিয়ার খলজি তিনি বাংলায় চালালেন অমানবিক অত্যাচার।
তার অত্যাচারের পরিমাণ এতই বেড়ে গেল যে গ্রাম বাংলা থেকে অসংখ্য মানুষ ঘরছাড়া হয়ে গেল। ঘর বাড়ি বিষয় সম্পত্তি সব কিছু ছেড়ে দিয়ে মানুষ অন্যত্র চলে যাওয়ার চেষ্টা করলো। মানুষের শান্তি হারিয়ে গেল। এই আগে বললাম যে হিন্দু মুসলমানের মধ্যে মিল ছিল না, কিন্তু তুর্কি আক্রমণের ফলে হিন্দু মুসলমানের মধ্যে মিলন ঘটল, তারা একত্রিত হলো। যাই হোক, তো একটু ভেবে দেখো, এই যে 150 বছর তুর্কিরা বাংলায় অমানবিক অত্যাচার চালিয়েছিল, এই অত্যাচারের ফলে ঘরের মানুষ আর ঘরে থাকতে পারল না। তারা ভেঙে ফেললো বহু শিক্ষাকেন্দ্র, বহু মঠ মন্দির ভেঙে চুরমার করে দিল এই তুর্কি সেনারা। তাহলে এই রকম পরিস্থিতিতে, এই রকম সামাজিক পরিকাঠামোতে কি কোনো সাহিত্যিক জন্মগ্রহণ করতে পারে? সাপোজ একটু ভেবে দেখো তো, ঘরের মধ্যে যদি অশান্তি হয়, আমাদের প্রত্যেকেই যদি নিজে নিজে ভাবি, ঘরের মধ্যে যদি প্রবল অশান্তি হয়, কলহ হয়, তাহলে আমাদের পড়াশোনা কি ঠিকভাবে হবে? আমরা কি ঠিকভাবে বিকশিত হতে পারবো? এটাই কি আমাদের পড়াশোনা করার মতো উপযুক্ত পরিবেশ? মোটেও না। মানুষকে বাঁচতে হলে মানুষের প্রয়োজন শান্তি। শান্তি না হলে মানুষ বাঁচতে পারে না, মানুষের পরিপূর্ণ বিকাশ হতে পারে না। ঠিক সেই সময়ে তৎকালীন সমাজ ব্যবস্থার অবস্থাটাও ছিল সেই রকম। হয়তো কুড়ি থেকে ফুল ফুটে উঠেছিল ঠিকই, কিন্তু রবির প্রখর কিরণে সেই কুড়ি নীরবে ঝলসে গিয়েছিল। আমার মানে হয়তো তোমরা বুঝতে পারলে। সেই সামাজিক পরিকাঠামোতে হয়তো কোনো কবি বা সাহিত্যিক কোনো মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছিল, কিন্তু এই অমানবিক পরিবেশে তারা বিকশিত হতে পারেনি। তাই এই 150 বছরে বাংলা সাহিত্যে কোনো কবি বা সাহিত্যিক জন্মগ্রহণ করেনি, বা তাদের কোনো সাহিত্যিক নিদর্শনও পাওয়া যায়নি। সেই জন্য এই 150 বছর বাংলা সাহিত্যে অন্ধকারময় যুগ নামে পরিচিত। অন্ধকারময় যুগ এই কারণেই বলা হচ্ছে যে এই 150 বছরে বাংলায় কোনো সাহিত্যিক নিদর্শন পাওয়া যায়নি, আর কোনো কবিরও পরিচয় পাওয়া যায় না। তাই এই 150 বছর বাংলা সাহিত্যে অন্ধকারময় যুগ বা বন্ধ্যার যুগ নামে পরিচিত। যেগুলি বলছি সেগুলো অবশ্যই তোমরা মন দিয়ে শোনো, কারণ এগুলো প্রত্যেকটি পরীক্ষায় আসবে। তাহলে আবার দেখো, একটু এগিয়ে, মানে যা বললাম একটু পিছন দিকে পিছিয়ে যাচ্ছি, আবার রিপিট করি। বাংলা সাহিত্যে আমরা 3টি যুগের পরিচয় পেলাম: আদিযুগ, মধ্যযুগ আর আধুনিক যুগ। আদিযুগের সময়সীমা বললাম 900 থেকে 1200 খ্রিস্টাব্দ। মধ্যযুগের সময়সীমা 1351 থেকে 1800। মধ্যযুগকে আবার 3টে ভাগে ভাগ করেছি, সেটা বললাম। আর আধুনিক যুগের সময়সীমা হচ্ছে 1801 থেকে বর্তমানকাল পর্যন্ত। যুগের সময়সীমা বলতে গিয়ে বেরিয়ে এলো 1201 থেকে 1350। এই সময়সীমা উল্লেখ নেই কেন? এই 150 বছর বাংলা সাহিত্যে অন্ধকারময় যুগ নামে পরিচিত। কেন অন্ধকারময় যুগ নামে পরিচিত সেটা আমি তোমাদের সামনে বললাম। কারণ সেই 150 বছরে বাংলায় তুর্কি আক্রমণ হয়েছিল। তুর্কি আক্রমণ হওয়ার ফলে সেই 150 বছরে কোনো কবি বা সাহিত্যিক জন্মগ্রহণ করতে পারেননি। তাই এই 150 বছরকে বাংলা সাহিত্যে অন্ধকারময় যুগ বলা হয়। এবার আসবো, এই যে আদিযুগের সময়সীমা বললাম 900 থেকে 1200, তাহলে আদিযুগে আমরা কি পাই? আদিযুগে কি কোনো সাহিত্যিক নিদর্শন আমরা পাচ্ছি? কোনো কি সাহিত্য তৈরি হয়েছিল? কোনো কি কবি সাহিত্যিকের জন্ম হয়েছিল এই আদিযুগে? আর আদিযুগের মানুষজনই বা কেমন ছিল, সেটা আমরা বিস্তারিত আলোচনা করব এই আদিযুগে। তো দেখো, আদিযুগের প্রশ্ন, পরীক্ষায় প্রশ্ন কেমন আসে
বাংলা সাহিত্যের যুগবিভাগ উল্লেখ করো এবং তার সময়সীমা নির্দেশ করো। একটা প্রশ্ন হলো। আবার প্রশ্ন আসে, বাংলা সাহিত্যের আদি নিদর্শন কি? আলোচনা করব, তখন আমরা পাবো। তার নাম হলো চর্যাপদ। তাহলে কি পেলাম? বাংলা সাহিত্যের আদি নিদর্শন হলো চর্যাপদ, যেটা আমরা পাচ্ছি এই আদি যুগে। তারপর তাহলে প্রশ্ন আসে, বাংলা সাহিত্যের আদি নিদর্শন কি? এই চর্যাপদ কে কত সালে আবিষ্কার করেন? কোথা থেকে আবিষ্কার করেন? চর্যাপদের বাংলা সাহিত্যে চর্যাপদের গুরুত্ব কতখানি? আবার প্রশ্ন আসে, চর্যাপদের সাহিত্য মূল্য বিচার করো। আবার প্রশ্ন আসে, চর্যাপদের সমাজ ব্যবস্থা, তৎকালীন সমাজ ব্যবস্থা কেমন ছিল? তাহলে এই আদিযুগ থেকে এই সমস্ত প্রশ্ন আসে। এবার আমি একটু আলোচনা করি, এই আদিযুগে আমরা কি পেলাম। দেখো, সময়সীমা তো বললাম। তাহলে আদিযুগে আমরা একখানা গ্রন্থ পাচ্ছি, যার নাম হলো চর্যাপদ। তাহলে বাংলা সাহিত্যে অবশ্যই মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাংলা সাহিত্যের আদি নিদর্শন কি? বাংলা সাহিত্যের আদি নিদর্শন হচ্ছে চর্যাপদ, মানে প্রথম বাংলা সাহিত্যের বই। বাংলা যে আমাদের সাহিত্য কিভাবে সৃষ্টি হলো বললাম, সেই সাহিত্যের আদি নিদর্শন হচ্ছে চর্যাপদ, বাংলা ভাষায় রচিত প্রথম গ্রন্থ, তার নাম চর্যাপদ। আর এই চর্যাপদ আমরা পাচ্ছি আদি যুগে। এই চর্যাপদ আমরা পেয়ে গেলাম আদি যুগে। চর্যাপদ কে আবিষ্কার করেন? দেখো, 1907 সালে হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় 1907 সালে হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় নেপালের রাজদরবার থেকে তালপাতার তৈরি একটি পুঁথি আবিষ্কার করেন, তার নাম হলো চর্যাপদ। তিনি পেলেন কোথা থেকে? নেপাল থেকে, বাংলা থেকে কিন্তু পাননি। চর্যাপদ আমাদের বাংলা ভাষায় রচিত প্রথম গ্রন্থ, অথচ আমরা বাংলায় পেলাম না। কেন? সেটাকে আবিষ্কার করতে গিয়ে কোথায় যাওয়া হলো? নেপালে। তাহলে চর্যাপদ বাংলা থেকে নেপালে গিয়েছিল, তাহলে কিভাবে নেপালে গেল? আর হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় কেনই বা তিনি নেপাল গেলেন হঠাৎ করে? তাহলে তিনি কি জানতেন যে চর্যাপদ নেপালে আছে? এই সমস্ত প্রশ্ন মনে জাগতেই পারে। দেখো, 1907 সালে হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় নেপাল গেলেন, নেপালের রাজদরবার থেকে তালপাতার তৈরি একটি পুঁথি আবিষ্কার করলেন, যার নাম চর্যাপদ। তাহলে তোমাদের মনে প্রশ্ন জাগবে যে হঠাৎ করে নেপালেই বা কেন পাওয়া গেল এই চর্যাপদ? চর্যাপদ তো একটি বাংলা বই, তাহলে বাংলাতে থাকা উচিত। আর হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় হঠাৎ করে নেপালই বা কেন গেলেন? দেখো, এ সম্পর্কে একটু বলছি। আমি হরপ্রসাদ আবিষ্কার করলেন কত সালে বললাম? 1907 সালে। সেই সময়টা হচ্ছে ব্রিটিশ পিরিয়ড, অর্থাৎ আমাদের দেশ শাসন শোষণ করছে ইংরেজরা। আর তখনকার সময় বৌদ্ধ ধর্মের ব্যাপক প্রচলন ছিল। ইংরেজরা ঠিক করলেন যে বৌদ্ধ গ্রন্থ নিয়ে একটা টিম তৈরি করলেন ইংরেজরা, এবং তাদেরকে দায়িত্ব দেওয়া হলো যে তোমরা বৌদ্ধ ধর্ম নিয়ে তোমরা গবেষণা করো এবং বৌদ্ধ ধর্ম গ্রন্থে যে সমস্ত মূল্যবান বই সেগুলো তোমরা বের করো। তো সেই উদ্দেশ্যে মোটামুটি 1900 খ্রিস্টাব্দের প্রথম দিকে নেপালে গেলেন একজন ইংরেজ সাহেব, তার নাম ব্র্যান্ড হডসন। 1900 শতকের প্রথম দিকে
একজন ইংরেজ সাহেব যিনাকে দায়িত্ব দেওয়া হলো, তিনি গেলেন কোথায়? ওই বৌদ্ধ পুঁথি আবিষ্কার করার জন্য, বৌদ্ধ ধর্মগ্রন্থ নিয়ে গবেষণা করার জন্য তিনি গেলেন নেপালে। তেনার নাম ব্র্যান্ড হডসন। বৌদ্ধ তান্ত্রিকদের বেশ কিছু পুঁথি তিনি সেখান থেকে আবিষ্কার করেন, কারণ বৌদ্ধদের মূল বাসভূমি হচ্ছে নেপাল। তাই তাকে নেপাল যেতে হলো। বৌদ্ধ ধর্মগ্রন্থ আবিষ্কার করতে গেলে নেপাল যেতেই হবে। তাহলে 1900 শতকের প্রথম দিকে ব্র্যান্ড হডসন গেলেন নেপালে এবং বেশ কিছু বৌদ্ধ তান্ত্রিকদের বৌদ্ধ ধর্মজাত কিছু পুঁথি আবিষ্কার করলেন। তারপর তারপরেই ইংরেজ সরকার দায়িত্ব দিলেন আমাদের একজন বাঙালিকে, যার নাম রাজেন্দ্র লাল মিত্র। তিনি গেলেন নেপাল, তিনিও বেশ কিছু পুঁথি আবিষ্কার করলেন। তার মৃত্যুর পর এই যে গবেষণার কাজ চালিয়ে যেতে হবে, তাহলে তিনি মারা গেলেন, তারপরেও তো অন্য কাউকে দায়িত্ব দিতে হবে। তার মৃত্যুর পর ইংরেজরা সেই দায়িত্ব তুলে দিলেন হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়ের উপর। সেই হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় সেই দায়িত্ব পেয়ে তিনি নেপাল গেলেন পরপর 3 বার। প্রথমবার গেলেন 1897, তারপর গেলেন 1898, তারপর তৃতীয়বার তিনি যাচ্ছেন 1907 সালে। সেই নেপালে গিয়ে খুঁজতে খুঁজতে, ধর্মগ্রন্থ গবেষণা করতে করতে তিনি পেয়ে গেলেন চর্যাপদ। 1907 সালে তৃতীয়বার যখন তিনি গেলেন, তখন তিনি পেয়ে গেলেন চর্যাপদ নামে একটি গ্রন্থ। তাই চর্যাপদ পাওয়া গেল নেপালে। এইভাবেই চর্যাপদ আবিষ্কৃত হলো। এবার চর্যাপদ বাংলা থেকে নেপালে কিভাবে গেল সে নিয়ে যদি বলা যায়, তাহলে দেখো, এক কথাই বলছি আমি, একটু হালকা হবে। প্রথমেই আমি বললাম তুর্কি আক্রমণ হলো, তার আগে ছিল সেন বংশ, লক্ষণ সেনকে পরাজিত করলো। লক্ষণ সেনের আগে ছিল পাল বংশ। পাল বংশ যখন ছিল, পাল বংশটা ছিল পুরোটাই বৌদ্ধ যুগ। বৌদ্ধ ধর্মের প্রচলনটা বেশি ছিল। এক কথায় সেই যুগটা বলা যেত বৌদ্ধ যুগ। তারপরে পাল বংশের পরে এলো সেন বংশ। সেন বংশটা বলা যেতে পারে একদম হিন্দু যুগ, গোড়ামি হিন্দু। পাল বংশ যখন ছিল, সেই যুগে মানুষরা খুব শান্তিতেই বসবাস করত। অধিকাংশ মানুষ বৌদ্ধ ধর্মের প্রচলন সবচেয়ে বেশি ছিল, কিন্তু কাউকে জোর করে তারা ধর্ম চাপিয়ে দিত না। কিন্তু যখন সেন বংশ চলে এলো, হিন্দুদের হাতে যখন শাসন ক্ষমতা চলে এলো, তখন তারা শুরু করে দিল অত্যাচার। কাদের উপরে? বৌদ্ধদের উপরে। তারা জোর করে হিন্দু ধর্ম প্রচার করতে লাগলো। তখন সেই বৌদ্ধরা নিজেদের বাঁচার জন্য, নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য তারা তাদের আসল বাসভূমি নেপাল কেউ কেউ পালিয়ে যেতে থাকলো, বাংলায় আর থাকলো না। সেন বংশ যখন চলে এলো, তারা যখন অত্যাচার শুরু করে দিল, তখন সেই বৌদ্ধরা কী করলো, যে বাংলা ছেড়ে তারা তাদের নিজের বাসভূমি নেপাল চলে যেতে লাগলো। তারপরে তো আক্রমণ ঘটলো তুর্কিদের। তুর্কিরা তো এমন আক্রমণ শুরু করে দিল যে ঘরের মানুষ আর ঘরেই থাকতে পারল না। তখন যারা বৌদ্ধ ছিল তারা পুরোপুরি এই বাংলা ছেড়ে তাদের অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য নেপাল চলে গেল। তারা যখন চলে গেল, তখন তারা তাদের সঙ্গে করে যে সমস্ত পুঁথি তারা লিখেছিল বা যে সমস্ত পুঁথি গ্রন্থ তাদের কাছে ছিল, তারা সব নিয়ে চলে গেল নেপালে। ঠিক সেই সময় চর্যাপদও তাদের কাছে ছিল, কারণ চর্যাপদ হচ্ছে একটি বৌদ্ধ ধর্মগ্রন্থ। এই চর্যাপদে কি আছে? চর্যাপদে আছে বৌদ্ধদের সাধন তত্ত্ব আর তৎকালীন অন্তজ শ্রেণী মানুষের জীবন ব্যবস্থা, সমাজ ব্যবস্থা। অন্তজ মানে নিম্ন বর্গের, নিম্ন শ্রেণীর মানুষদের সমাজ ব্যবস্থা কেমন ছিল, তাই আছে চর্যাপদে। তাহলে কি বললাম, চর্যাপদে কি আছে? চর্যাপদ হলো একটি বৌদ্ধ ধর্মগ্রন্থ। চর্যাপদে আছে বৌদ্ধদের সাধন তত্ত্ব, আর আছে অন্তজ শ্রেণী মানুষের জীবনযাত্রা। তাই সেই বৌদ্ধরা যখন বাংলা ছেড়ে নেপালে চলে গেল, তখন তারা চর্যাপদকেও
বাংলা থেকে নেপালে নিয়ে নেপালের রাজদরবারে সংরক্ষণ করে রেখে দিল। সেটাই হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় 1907 সালে গিয়ে আবিষ্কার করলেন তালপাতার তৈরি একটি পুঁথি। হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় যখন এটি আবিষ্কার করেন, এই চর্যাপদ 1907 সালে, তখন এর নাম চর্যাপদ ছিল না, তখন এর নাম ছিল চর্যাচর্য বিনিশ্চয়। নামগুলো অবশ্যই মনে রাখবে। 1907 সালে হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় যখন নেপালের রাজদরবার থেকে তালপাতার তৈরি এই পুঁথিটি আবিষ্কার করলেন, তখন এর নাম চর্যাপদ ছিল না, তখন এর নাম ছিল চর্যাচর্য বিনিশ্চয়। তারপর 1916 সালে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এই গ্রন্থের নাম পরিবর্তন করলেন। এই গ্রন্থের নাম রাখলেন 1000 বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা। মনে রাখার চেষ্টা করো। 1916 সালে আমাদের এই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নাম রাখলেন কি? 1000 বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা। আবার বলছি, 1000 বছরের পুরনো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা। এরপরে হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় এই গ্রন্থের নাম রাখলেন চর্যাপদ। তাহলে প্রথমে এই গ্রন্থের নাম ছিল চর্যাচর্য বিনিশ্চয়। 1916 সালে মধ্যশিক্ষা পর্ষদে এই গ্রন্থের নাম রাখলেন 1000 বছরের পুরনো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা। পরে হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় এই গ্রন্থের নাম রাখলেন চর্যাপদ। তাহলে দেখো, আমরা মধ্যযুগের সময়সীমা পেলাম, মধ্যযুগের একমাত্র সাহিত্যিক নিদর্শন পেলাম চর্যাপদ। এটি কে আবিষ্কার করলেন? হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় আবিষ্কার করলেন 1907 সালে নেপালের রাজদরবার থেকে তালপাতার তৈরি একটি পুঁথি। এই বইয়ে কি আছে তাহলে? এই বইয়ে আছে, এটি হলো বৌদ্ধদের একটি ধর্মগ্রন্থ। এই বইয়ে আছে বৌদ্ধদের সাধন তত্ত্ব। সাধন তত্ত্ব মানে বৌদ্ধদের সাধনা, আধ্যাত্মিক গ্রন্থ এটি একটি। আর আছে কি? আর আছে তৎকালীন নিম্ন বর্ণের মানুষদের সমাজ যাত্রা বা সমাজ জীবন কেমন ছিল তার পরিচয় আছে এই চর্যাপদে। এই চর্যাপদে মোট 50টি পদ পাওয়া যায়। পাওয়া যায় নয়, এই চর্যাপদে ছিল মোট 50টি পদ। পদ মানে হচ্ছে গান। মোট 50টি পদ ছিল। তার মধ্যে 46.5টি পদ আবিষ্কার করা যায়। শেষের দিকের বেশ কিছু অংশ ছিঁড়ে গিয়েছিল, পাওয়া যায়নি, নষ্ট হয়ে গেছিল বলে এতে পাওয়া গিয়েছিল 46.5টি পদ। তাহলে চর্যাপদে পদের সংখ্যা মোট 50টি, কিন্তু শেষের দিকের বেশ কিছু অংশ না থাকার জন্য এর পদ সংখ্যা পাওয়া গিয়েছিল 46.5টি। আর চর্যাপদে পাওয়া যায় মোট 24 জন কবির পরিচয় পাওয়া যায়। তাহলে সাহিত্যিক নিদর্শন পেলাম চর্যাপদ। চর্যাপদে পদের সংখ্যা হচ্ছে মোট 50টি, পাওয়া গিয়েছে 46.5টি। আর কবি আছে কতগুলো? আনুমানিক 24 জন কবির নাম পাওয়া যায়। তাহলে কবিদের নামগুলো আমি অনেকক্ষণ বলে ফেললাম, ক্লাসের সময় প্রায় অনেকটা এগিয়ে গেল, আর বেশি দূর আগাবো না। এই 24 জন কবির নামগুলো আমরা পরের দিন বলবো, এই নিয়ে পরে আলোচনা করব। তার সঙ্গে আমি আরেকটি কথা বলি, চর্যাপদকে বলা যায় বা চর্যাপদের ভাষাকে বলা হয় সন্ধ্যা ভাষা বা আলো আঁধারি ভাষা। কেন বলা যায়? চর্যাপদ বাংলা ভাষায় রচিত, বাংলা ভাষার আদি নিদর্শন হচ্ছে চর্যাপদ, কিন্তু চর্যাপদের ভাষাকে আলো আঁধারি ভাষা বা সন্ধ্যা ভাষা বলা হয়। কিন্তু কেন? দেখো, সন্ধ্যা যখন দিনের শেষে সন্ধ্যা নামে, সন্ধ্যা যখন নেমে যায়, তখন চারপাশের পরিবেশ যদি আমরা চোখ তুলে একটু দেখি, তাহলে দেখব কিছু বোঝা যায়, কিছু বোঝা যায় না। মানে প্রকৃতিকে যদি আমরা দেখি, চারপাশের বস্তুকে আমরা যদি দেখি, সন্ধে নামবো হয়েছে, তখন দেখা যায় দূরের জিনিস আবছা, কাছের জিনিস দৃষ্টিগোচর। মানে কিছুটা বোঝা যায়, কিছুটা বোঝা যায় না। ঠিক সেই রকম চর্যাপদের ভাষাকেও কিছুটা বোঝা যায়, কিছুটা বোঝা যায় না।
আলো আঁধারি ভাষা বলা যায় বা সন্ধ্যা ভাষা বলা হয়। তার কারণ চর্যাপদের ভাষা কিছু বোঝা যায় আর কিছু বোঝা যায় না। কিন্তু কেন? চর্যাপদ দ্ব্যর্থক ভাষায় রচিত। বাইরের অর্থ একরকম, ভেতরের অর্থ অন্যরকম, আভ্যন্তরীণ অর্থ অন্যরকম, আধ্যাত্মিক ভাষা। তাই চর্যাপদের ভাষা বোঝা বড় দুষ্কর, বোঝা বড় কঠিন। পরের ক্লাসে যখন চর্যাপদের কতগুলি পদ যখন আমি পাঠ করব তখন তোমরা নিজেরাই বুঝতে পারবে এ আবার কী ধরনের ভাষা, অথচ বাংলা। তো আমরা এটা বলতে পারি বাংলা ভাষার আদি নিদর্শন আমরা পাচ্ছি চর্যাপদ, কিন্তু প্রকৃত বাংলার রূপ আমরা চর্যাপদে পাচ্ছি না। তাই তো চর্যাপদের ভাষা আলো আঁধারি ভাষা। তাই তো চর্যাপদের ভাষা কিছুটা বোঝা যায়, কিছুটা বোঝা যায় না। সবার জন্য সবার বোধগম্য নয় চর্যাপদের ভাষা, বেশ জটিল এবং দুরূহ। বাস তাহলে এই পর্যন্তই থাক। তোমরা এটা একটু মন দিয়ে শোনো এবং ছকটা ভালো করে বোঝার চেষ্টা করো, দেখো ভালো লাগবে।